টপ এন্ড টি-20 এবারের আমাদের শুরুটা মনে হয় গতবারের চেয়েও খারাপ হয়েছে। গতবার তো আমরা বেশ খানিক দূর গেছিলাম। ফাইনাল পর্যন্ত গেছিলাম। এবার আমরা ১ম ৩ ম্যাচের মধ্যেই ২ ম্যাচ হেরে বসে আছি। এটা অবশ্যই খারাপ রেজাল্ট। কিন্তু আমি আগেই বলছি যে টপ এন্ড টি-20 বা এই ধরনের টুর্নামেন্টকে আমি রেজাল্টের জন্য দেখি না। এখানে আমাদের উচিতই ছিল আরো জুনিয়র, আরো ইনএক্সপেরিয়েন্স টিম পাঠানো, এইচপি টিম পাঠানো। শেষ পর্যন্ত আমরা যে টিম পাঠাইছি, এই টিমের কাছ থেকে কি আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে বিষয়। আউটপুট মানে রেজাল্ট না। মানে তারা ইন্ডিভিজুয়ালি কতটা উন্নতি করতেছে, প্রসেস কতটা ফলো করতেছে, টিম হিসেবে কতটা ভালো চেষ্টা করতেছে, এইগুলো হচ্ছে দেখার বিষয়। সেই জায়গাটায় এখনো পর্যন্ত যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে সেটা আমাদের রকিবুল হাসানের বোলিং। বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। অন্তত ২ টা কারণ আছে রকিবুল হাসানকে নিয়ে আমি স্বপ্ন দেখার। একটা হচ্ছে যে আমরা কোয়ালিটি বাঁহাতি স্পিনার বেশ কিছুদিন পাচ্ছি না। উইথ ডিউ রেসপেক্ট টু তাইজুল অ্যান্ড নাসুম। ওনাদের প্রতি সম্মান রেখেই বলতেছি খুব কোয়ালিটি বাঁহাতি স্পিনার আমরা পাচ্ছি না। দেখেন আমাদের একসময় পরিচিতি হয়ে গেছিল ২০০৬-৭ থেকে শুরু করে ২০১৫ পর্যন্ত একটা পরিচিতি হয়ে গেছিল যে বাংলাদেশ মানেই বাঁহাতি স্পিনার। এটা তো কেভিন পিটারসেন তার আত্মজীবনীতেও লিখছে যে বাংলাদেশে সবাই বোধহয় সবকিছু বাঁহাতে করে। লোকেরা গাড়িও চালায় বাঁহাতে, সম্ভবত বিমানও চালায় বাঁহাতে। এদেশে সবাই রাজনীতিও বোধহয় বামপন্থী রাজনীতি করে। এত বেশি বাঁহাতি স্পিনার একসময় আমাদের এখানে ছিল এবং সেটার সর্বোচ্চ আউটপুটও আমরা পাচ্ছি। সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক এরকম সব লিজেন্ডারি বোলার বের হয়ে আসছে এই দেশ থেকে। পাশাপাশি ইলিয়াস সানি, আরাফাত সানি এরকম একটু কম। এর মাঝখানে আবার আপনি ইনাম জুনিয়রের কথা মনে রাখেন। ইনাম জুনিয়র নিজেকে লিজেন্ড করতে না পারলেও লিজেন্ডারি কোয়ালিটির বোলার ছিল। ফলে বাঁহাতি স্পিনারের অভাব আমাদের কখনো ছিল না। কিন্তু গত কয়েক বছরে এই জিনিসটা না রিসোর্সটা একদম সীমিত হয়ে গেছে। মানে খুব কোয়ালিটি বাঁহাতি স্পিনার আমরা তেমন পাচ্ছি না। টেস্টের কথা যদি বলেন তাহলে তাইজুল আছে। সেখানে তাইজুলকে নিয়ে অনেক দ্বিধা-দ্বন্দ্ব কথাবার্তা কিন্তু আছে। যে তাইজুল ঢাকার বাইরে ভালো পারবে কিনা, বাংলাদেশের বাইরে ভালো পারবে কিনা। তারপর আবার নাসুম আছে। নাসুমও লিমিটেড ওভারে মোটামুটি ভালো করতেছে। কিন্তু নাসুমনে নিয়েও ওই একই কোয়েশ্চেন আছে। যে তারা কি সবাই হোম বুলি কিনা? সম্প্রতি তানভীর নামে একটা ছেলে যোগ হয়েছে। সে অবশ্য হোমের বাইরেই শুরু করছে। নট দ্যাট ব্যাড। আবার লিজেন্ডারি হওয়ার মতো গুণাবলীও ওর মধ্যে আমি দেখি না। এই অবস্থায় আমাদের নেক্সট সাকিব বা নেক্সট রাজ্জাক বা নেক্সট রপ্রীত ভাই কে? সেই জায়গাটায় ২০২০ সাল থেকেই আমার একটা বড় বাজি হচ্ছে রকিবুল। কারণ রকিবুল যেভাবে সিনে আসলো, রকিবুল কিন্তু অঙ্কুর একাডেমির স্টুডেন্ট। মানে আমাদের ওয়াহিদুল গনির স্টুডেন্ট, ওয়াহিদুল গনি স্যারের স্টুডেন্ট, আশরাফুলের সতীর্থ, মানে জুনিয়র সতীর্থ। ওই একাডেমিতে আসছিল এবং ও গেছিল ওখানে ফাস্ট বোলার হওয়ার জন্য। ফাস্ট বোলিং এ ১ম রান আপ এ দৌড় দিলেই ওয়াহিদ ভাই ওরে থামায় বলছে যে, "তুমি স্পিন করো।" এবং সেটা আমাদের জন্য খুব উপকারের হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। দেখেন রকিবুল যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে গেল, সবার ফোকাস ছিল পেসারদের দিকে। পেসারদের টার্গেট করেই আমরা মাসের পর মাস কন্ডিশনিং ক্যাম্প করছি বগুড়াতে। তাদের জন্য নানা রকম করছি। কারণ সাউথ আফ্রিকায় খেলা। আমরা ধরেই নিছি যে ওখানে সবকিছু পেসারদের করতে হবে। শেষ পর্যন্ত আমাদের সেরা বোলার ছিল কিন্তু রকিবুল। সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল জিতানোর পেছনে রকিবুলের বোলিংটা বিরাট অবদান রাখছিল। হ্যাট্রিক করছে, ৫ উইকেট পাইছে এবং সবচেয়ে যে জন্য জনপ্রিয় আছে সেটা হচ্ছে বাংলাদেশের যে ট্রফি উইনিং যে রানটা ওই মোমেন্টটায় ও উইকেটে ছিল। তো যাই হোক রকিবুল তখনই প্রুভ করছে সে দেশের বাইরে কত ভালো। একে তো আমরা ভালো কোয়ালিটি বাঁহাতি স্পিনার কথাটা বলতেছি। কোয়ালিটি বাঁহাতি স্পিনার রফিক ভাই আর সাকিব ছাড়া খুব বেশি পাই নাই। এখন এখানে রাজরে লিস্টের বাইরে রাখলাম কেন? রাজরে আমরা সেভাবে দেখতেই পারি নাই। একটা মিথ আছে যে রাজ দেশের বাইরে ভালো না, টেস্টে ভালো করে নাই। এগুলোতে সে তেমন সুযোগ পায় নাই। কিন্তু যদি সত্যিকারের বলেন যে দেশের বাইরে যেকোনো জায়গায়, যেকোনো সারফেসে খুব ভালো বাঁহাতি স্পিনার আমাদের ২ টা ছিল। সাকিব আর রফিক ভাই। এরপরে ওই জায়গাটা নেওয়ার মতো একটা ৩য় স্পিনার আমি খুঁজতেছিলাম, স্বপ্ন দেখতেছিলাম। সেইটা ২০২০ এ চোখ পড়ল এই ছেলেটার দিকে। এই বাঁহাতি স্পিনার রকিবুল। এরপরে যেটা হলো পরপর দেশে ফিরে একটা বিপিএল খেললো, দুর্দান্ত করলো। ওবার বিপিএল এ সম্ভবত ১০ বা ১১ টা ম্যাচ খেললো। ওর ইকোনমি ছিল মাত্র ৬ এর কাছাকাছি। একদম ৬ এর একটু উপরে বা একটু নিচে। এক্সাক্ট মনে নেই। আমি খুবই ইমপ্রেসড ছিলাম। অনেকগুলো উইকেটও পাইছিল। উইকেটটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে বিপিএল এর মতো ফরম্যাটে, শর্টার ফরম্যাটে রান রেট আপনি যদি ৬ এর কাছাকাছি রাখেন ইকোনমি, এটা বিস্ময়কর। এরপরে টুকটাক যা সুযোগ পাইছে ভালো করছে। মাঝখানে ওর একটা টাইম খেয়ে ফেলছে ইনজুরিতে।
তারপরে ফেরার পরে না জাতীয় দলেও ডাক পাইছে। কিন্তু রকিবউলকে নিয়ে যে স্বপ্নটা ২০২০ এ দেখছি বা ২০২৩ বিপিএল এ দেখছি বা এই সময়ের ফার্স্ট ক্লাস ম্যাচগুলোতে দেখছি, সেটা ঠিক মনে হচ্ছিল হারায় গেছে। ওই জিনিসটা আর দেখতেছিলাম না। এট লাস্ট টপ এন্ড টি-20 আমাকে ওই স্বপ্নটা আবার দেখাচ্ছে। এখানে ৩ টা ম্যাচ খেলছে, ৬ টা উইকেট পাইছে। খুব মারাত্মক কিছুও না, আবার ভালো। কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে আপনি ইকোনমি ৭ এর কাছাকাছি রেখে ৬ টা উইকেট ৩ ম্যাচে টি-20 তে পাওয়া নট ব্যাড, নট ব্যাড। এবং ২য় সর্বোচ্চ উইকেট শিকারী এখনো পর্যন্ত। এটা পরে কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বিরুদ্ধ কন্ডিশন, অস্ট্রেলিয়ান কন্ডিশন যেখানে আসলে স্পিনারদের জন্য তেমন কিছু থাকে না, সেখানে গিয়ে সে টুকটুক করে ডমিনেট করতেছে। মানে সে বলে দিচ্ছে যে, "আপনারা এত বছর আগে যে স্বপ্নটা দেখছিলেন আমারে নিয়ে ২০২০ সালে সে স্বপ্নটা ফুরায় যায় নাই। আমি আসলেই ওই legendary বাঁহাতি স্পিনার হওয়ার পথে আছি।" বলতে পারেন ওই স্কুলে ঢুকছি। এখন বাকিটা সময় বলবে। ও জাতীয় দলে আসবে, ওকে ফাইট করতে হবে। টেস্ট খেলতে হলে তাইজুলের সঙ্গে ফাইট করতে হবে, লিমিটেড ওভার খেলতে হলে নাসুমের সঙ্গে, এমনকি তানভীর ছেলেটার সঙ্গেও ফাইট করতে হবে। অনেক ফাইট করতে হবে। তারপর জায়গা করে নিতে হবে। জায়গা করে নেওয়ার পরে টাইম হচ্ছে সত্যিকারের নিজেরে ওই স্তরে তোলার। রাকিবুলের জন্য সেই শুভকামনাটা থাকলো, সেই সঙ্গে বাংলাদেশ দলের জন্যও খুব প্রার্থনা থাকলো যে বাংলাদেশ যেন রাকিবুলের হাত ধরে আরেকটা রফিক বা আরেকটা সাকিব পায়। যার উপরে চোখ বন্ধ করে পৃথিবীর যেকোনো কন্ডিশনে ভরসা করা যাবে, একটা আশা করা যাবে যে একটা জয় নিয়ে আসবে এই ছেলেটা। সেই দিনের অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।